প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে একটি টিকা লেখো। ভূমিকা: প্রাচীন ভারতের পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালকে নিহত করে কৈবর্ত বিদ্রোহের নায়ক দিব্য বরেন্দ্রভূমির সিংহাসনে বসেন। এই রাজনৈতিক বিপ্লব শুধুমাত্র একটি রাজবংশের পরিবর্তন করেছিল নাকি একটি গণবিদ্রোহের ইঙ্গিত দিয়েছিল তা নিয়ে আধুনিক পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। কৈবর্ত বিদ্রোহ: পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত জাতিভুক্ত দিব্যের বিদ্রোহ প্রাচীন বাংলার ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। সময়কাল: এই বিদ্রোহ হয়েছিল পাল সাম্রাজ্যের দ্বিতীয় মহিপাল ও দ্বিতীয় রামপালের শাসনামলে 1080 খ্রিস্টাব্দে। প্রেক্ষাপট: কৈবর্তরা মূলত জেলে শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। পূর্বপুরুষ থেকে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। অন্যদিকে পাল রাজারা বৌদ্ধ ছিলেন বলে ধর্মীয় দিক থেকে অহিংস নীতির কারণে তারা মাছ মাংস ভক্ষণের বিরোধী ছিলেন এবং এই সমস্ত পোশাকে তারা নিরুৎসাহিত এবং বাধাগ্রস্ত করতেন। এর ফলে সমাজে কৈবর্তদের কে নানাভাবে নির্যাতিত হতে হতো। এছাড়া সিংহাসন আরোহণের সময় পাল রাজা দ্বিতীয় মহিপাল ও তার দুই ভাই দ্বিতীয় পশুরপাল ও দ্বিতীয় রামপালকে বন্দী করেন। ফলে বন্দী দুই ভাইয়ের কিছু স্থানীয় সামন্তও তার অর্থাৎ মহিপালের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এই বিদ্রোহে অংশ নিয়েছিল বলে ধারণা করা যায়। পাল শাসনকে সাধারণত স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। দেবপাল ধর্মপালের শাসনের স্বর্ণযুগ পেরিয়ে যখন পাল শেষ দিকে আসতে থাকে তারা তাদের পুরনো গৌরব হারিয়ে ফেলে। ধীরে ধীরে তাদের শাসন দুর্বল হতে থাকে ও অরাজকতা সৃষ্টি হতে থাকে। তাদের এই অরাজকতা থেকে রক্ষা পাওয়াই ছিল কৈবর্ত বিদ্রোহের প্রধান উদ্দেশ্য। আর এই বংশের বাতি জ্বলছিল সুদীর্ঘ 400 বছর। পালদের 400 বছর রাজত্বের প্রায় শেষের দিকে এসে মুখোমুখি হতে হয় এই কৈবর্ত বিদ্রোহের। এ সময় পাল বংশের রাজা ছিলেন দ্বিতীয় মহিপাল, যার রাজত্বকাল ধারণা করা হয় 1075 থেকে 1080-র মধ্যে। পালদের কর্মচারী দিব্য কৈবর্তদের উদ্দেশ্যে বিদ্রোহের ডাক দেন। তারা এতে সাড়া দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই রাজ্যের বরেন্দ্রী অংশ নিজেদের অধীনে আনতে সক্ষম হয়। কৈবর্তরা নৌকা চালাতে পারদর্শী ছিলেন বলে তারা নৌযুদ্ধকে প্রাধান্য দেয়। যদিও কৈবর্তদের বিদ্রোহ শুধু জনবিদ্রোহ ছিল না, বরং তাতে যুক্ত হয়েছিল তখনকার সামন্তদের একটি বড় অংশ। তারপরেও বাংলা অঞ্চলের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ একটি জনবিদ্রোহ হিসেবে ঐতিহাসিক মাত্রা যোগ করেছে। কৈবর্ত বিদ্রোহকে বরেন্দ্র বিদ্রোহ নামে অভিহিত করা হয়। বাংলা অঞ্চলের প্রথম সফল জনবিদ্রোহের ফসল হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় বরেন্দ্র কৈবর্তদের একটি স্বাধীন অঞ্চল হিসেবে। কৈবর্তরা প্রাচীন বাংলায় খুব শক্তিশালী, বিশেষত বাংলার গাঙ্গেয় উপত্যকায় তারা ছিল প্রধান জনগোষ্ঠী। পাল আমলেও কৈবর্তরা ছিল সমাজের নিয়ামক শক্তি। এদের অনেকেই মন্ত্রী ও সেনানায়কের ভূমিকা ছিল। পাল রাজারা বৌদ্ধ ছিল, কিন্তু শেষের দিকে রাজারা পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতে থাকে। এর ফলে কৈবর্তরা যারা তন্ত্র ও বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ছিল তাদের সামাজিক মর্যাদা কমতে থাকে। ডক্টর উপেন্দ্রনাথ ঘোষাল, যদুনাথ সরকার প্রমুখদের মতে এই বিদ্রোহে দিব্য নেতৃত্ব দিলেও এটি শুধুমাত্র কৈবর্ত সম্প্রদায়ের বিদ্রোহ ছিল না। কেন্দ্রীয় শক্তির দুর্বলতা, অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে দিব্য এই বিদ্রোহ শুরু করেন। ডক্টর মজুমদারের মতে দিব্যের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এই বিদ্রোহের ইন্ধন যোগায় এবং রাজতন্ত্রের দুর্বলতা এই কাজে সাহায্য করে। দিব্যর মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছোট ভাই রুদক পুত্র ভীম। ভীম নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় শাসক হিসাবে প্রতিষ্ঠা করেন। ভীম যুদ্ধবিধ্বস্ত বরেন্দ্রকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশে
বাংলাদেশের দিনাজপুরের কৈবর্ত স্তম্ভ আজও এই রাজবংশের স্মৃতিস্বরূপ দাঁড়িয়ে রয়েছে। বর্তমান মুর্শিদাবাদের সাগরদিঘিতেও একটি বিজয়স্তম্ভ ছিল বীর দিব্যকে। বর্তমান মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি বিজয়স্তম্ভ ছিল ভীমের কৈবর্ত বিদ্রোহের স্মৃতিস্বরূপ। তা পাল রাজ্য পুনরুদ্ধারের পর ভেঙে ফেলা হয়। উপসংহার কৈবর্ত বিদ্রোহ নিয়ে খুব বেশি প্রত্যক্ষ ঐতিহাসিক দলিল নেই। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিতকে বলা যায় একটিমাত্র গ্রন্থ যাতে এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সবিস্তারে বর্ণনা আছে। যদিও ঐতিহাসিকগণ এই গ্রন্থের মধ্যে অতিরঞ্জন এবং পক্ষপাতিত্বের অভিযোগ আনেন, তারপরেও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়ে আসছে এই গ্রন্থটি।